যারা অংশগ্রহণ করেছিল, যারা আত্মহুতি দিয়েছে, তাদেরকে অনেক পিছিয়ে ছিল, তাদের সন্তানদেরকে আপগ্রেড করার জন্য বিভিন্ন জায়গায় পজিশনের জন্য একটা কোটা হলো, সেটা ৭২ আছে, এখনো থাকা উচিত। শেষে কি হলো, যখন শেখ হাসিনা দেখা গেল ফ্যাসিস্ট হয়ে নির্মম ভাবে উপরে হেলিকপ্টার র্যাব দিয়ে আমাদেরকে নির্মম ভাবে আমাদের সন্তানকে হত্যা করলো, যে আপনি রেসিডেন্সিয়াল মডেলের ছেলেটার চেহারার কথা ভাবেন, সকলের মনে নালা দিয়েছিল, একটা নিষ্পাবিন্য ছেলে। সবাই কিন্তু মেনে নিয়েছি, কারণ আমার ধর্ম, ঠিক আছে, দেশের জনগণ ধর্মের নিরপেক্ষ চলা, ভেরি গুড। তারপরে যেটা করলেন, সংবিধান তো এমন কিছু না যে আপনি পরিবর্তন করতে পারবেন না, পরিবর্তন কিন্তু কবর দিতে পারবেন না। সংবিধান কবর দিলে এখানে কারো কোনো অস্তিত্ব থাকে না। আপনার আবার যেটা আঘাত করেছে সেটা হচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট। শেখ হাসিনা একটা ইন্টারিম গভর্নমেন্টের মধ্যে এসে সে কোর্ট কাছারিকে ম্যানুপুলেট করে সে ইন্টারিম গভর্নমেন্টকে খায়রুল হকের মতো জাস্টিস দিয়ে বাদ দিলেন। কেন বাদ দিলেন? জনগণকে ভোট দেওয়া যাবে না। প্রথম ব্যর্থতা হচ্ছে এই সরকার একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এর উপরে গঠিত হয়েছে, যেটা আপনি লক্ষ্য করেছেন। ডক্টর ইউনূস সাহেব প্রথমে বলেছেন আমাদের নিয়োগকর্তা, সে নিয়োগকর্তা বলতে শুধু আমাদের যারা ছোট ভাই, আমাদের সন্তান তুল্য যারা, তাদেরকে সে নিয়োগকর্তা স্টুডেন্ট বলেছে। সমস্ত আপামর বাংলাদেশের মানুষ সবসময় যেটা বলে থাকে যে বন্দুকের নলের চেয়েও হচ্ছে ভোটাধিকার পাওয়ারফুল বেশি। মানুষ, আমরা জনগণের দল, জনগণের সরকার। উনি জনগণ শব্দটা টোটালি বাদ দিয়ে উনি নিয়োগকর্তাদেরকে স্যাটিসফাই করছেন। এখন নিয়োগকর্তা যারা আছে, আমরা যদি তাদের বয়সে যাই, তখন আমাদের ওই সময় ইউনিভার্সিটি যখন আমরা পড়তাম, আমাদের বিরুদ্ধে একটা হিরোইজম কাজ করে। এই কাজটা করলে আমি, আমার বন্ধু বান্ধব, আমার সমাজ, আমার প্রতিবেশী, আমার আদার্স কিভাবে আমাকে দেখবে, আমাকে কতটুকু হিরো বানাবে, তখন কিন্তু তাদের দৃষ্টিভঙ্গিটা থাকে ওইটা। দ্বিতীয় দৃষ্টিভঙ্গি থাকে যখন সে কোনো কিছু পাবে, যখন স্টুডেন্টরা যখন কোনো লোভ অথবা কোনো তাদের অল্টারনেটিভ পাবে লেখাপড়ার বাইরে, তখন কিন্তু সে লেখাপড়া করবে না, তখন কিন্তু ওইটার প্রতি সে এডিক্টেডের মতো হয়ে যাবে। আমি একটু মনে করিয়ে দিতে চাই আপনাদেরকে, মহান মুক্তিযোদ্ধা একজন বীর প্রতীক সাহেব এখানে আছেন, ওনাকে শ্রদ্ধার সহিত ওনাকে এখানে রেখে আমি বলতে চাই যে ৭২-এ কিন্তু এসএসসি পরীক্ষা, এইচএসসি পরীক্ষা, ডিগ্রি পরীক্ষা কেউ দিতে চায় না। তারা কিন্তু জাতির সূর্য সন্তান, কেন পরীক্ষা দিব, যুদ্ধ করেছি, আমাদের বিনা পয়সা সার্টিফিকেট দিয়ে দাও, উইদাউট স্টাডি। সমস্যা কিন্তু ওখানে ছিল। সেম জিনিস আমি ৭২ দেখি নাই, ২৪ তো দেখলাম, সেম জিনিস কিন্তু রিপিটেশন হয়েছে। স্টুডেন্টরা পরীক্ষা দিবে না, তারা পরীক্ষার জন্য সচিবালয় ঘেরাও করে। এখন তারা যদি আপনি নিয়োগ করতে হয়, আপনি কি ভালো করবেন? এখন আসেন চুলচেরা বিশ্লেষণ আসে ব্যর্থতার আগে। আমরা কার বিরুদ্ধে লড়েছি? আমরা লড়েছি একটা পার্টিকুলার বিষয়ে, একটা বৈষম্য, সে একটা পার্টিকুলার বৈষম্যের বিরুদ্ধে। সেই বৈষম্য হচ্ছে যে মুক্তিযুদ্ধে, মহান মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছিল, যারা আত্মহুতি দিয়েছে, তাদেরকে অনেক পিছিয়ে ছিল, তাদের সন্তানদেরকে আপগ্রেড করার জন্য বিভিন্ন জায়গায় পজিশনের জন্য একটা কোটা হলো, সেটা ৭২ আছে, এখনো থাকা উচিত। কারণ ২৪-এ যারা আহত হয়েছে, যারা নিহত হয়েছে, তাদের যদি আপনি রিএভলিউশন না করেন, তাহলে তারা তো আরো পিছিয়ে যাবে। কারণ পরিবার থেকে একজন সন্তান হারালো, একজন গার্জেন হারালো, একজন উদীয়মান ভবিষ্যৎ যে লুক আফটার করবে তাকে হারালো, অথবা তাদেরকে লুক আফটার করা দরকার ছিল। সেটা কিন্তু একটা টাইমিং ছিল। কিন্তু এই শেখ হাসিনা যেটা করেছে, সেই টাইমিং এর দুর্বলতাটাকে সে এমন পর্যায়ে নিয়ে গেছে যে নাতিপুতি পর্যন্ত নিয়ে গেছে, এবং সমস্ত লোককে বলল যে রাজাকারের নাতিপুতিটা পাবে। এখন আমার বাবা মুক্তিযুদ্ধ করেননি, কিন্তু মুক্তিযুদ্ধ সমর্থক ছিল। আমার মা ছোট ছিল, তাদের হয়তো ছোট বয়স, আবার দাদা দাদির কথা বলি, তারা কিন্তু মুক্তিযোদ্ধাদের সাহায্য করেছেন, তাদের খাবার দিয়েছেন, তাদের শুভাকাঙ্ক্ষী সমস্ত বাংলাদেশ, যারা একমাত্র আনুষ্ঠানিকভাবে পাকিস্তানের পক্ষ না নিয়েছি। এখন হচ্ছে কি, যে মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছে, যেমন ২৪-এ যারা অংশগ্রহণ করেছে, তাদের আপনি সুযোগ সুবিধা দেন, কেউ কিন্তু আপনাকে বাধা দিচ্ছে না। কিন্তু যখন এই ৫৩ বছর পরে একটা ছেলে দুইজনই ধরেন ছাত্রলীগ করে, তার বাবা মুক্তিযুদ্ধ ছিল, সেটা অনেক লেস ট্যালেন্টেড, তাকে আপনি ডিসিএসপি বিভিন্ন পোস্ট পদবি পেয়ে গেল, সে চাকরি হয়ে গেল। আপনি ট্যালেন্টেড হওয়া সত্ত্বেও, আপনি এই শেখ হাসিনাকে বিশ্বাস করা সত্ত্বেও, মুক্তিযুদ্ধকে বিশ্বাস করা সত্ত্বেও আপনার চাকরি হলো না। এই যে ফ্রাস্ট্রেশন, যে কোঠা বিরোধী যখনই এখান থেকে দূর হয়েছিল, তখন ঢাকা ইউনিভার্সিটি সহ না, সমস্ত বাংলাদেশের ইউনিভার্সিটির ছাত্ররা তারা কিন্তু একটা সাহস পেয়েছিল, আত্মবিশ্বাস পেয়েছিল। আবার যখন হাইকোর্টের রায়ে এটা একটা ড্রামা করার পর এটা করতেছিল, তখন কিন্তু সবচেয়ে বেশি হয়েছে কি, ওই ছাত্রলীগ আওয়ামী লীগের লোকরাই কিন্তু অনেক জায়গায় সরে গেছে তাদের কাছে। এখন ছাত্ররা সেই দাবি করলো, সমস্ত আপামর বাংলাদেশ, আমাদের মা বোনেরা, তারা যে এই আন্দোলনের সোচ্চার হলো। শেষে কি হলো, যখন শেখ হাসিনা দেখা গেল ফ্যাসিস্ট হয়ে নির্মম ভাবে উপরে হেলিকপ্টার র্যাব দিয়ে
আমাদেরকে নির্মমভাবে আমাদের সন্তানকে হত্যা করলো, যে আপনি রেসিডেন্সিয়াল মডেলের ছেলেটার চেহারার কথা ভাবেন, সকলের মনে নালা দিয়েছিল, একটা নিষ্পাবিন্য ছেলেটা ছিল, তার মা কি স্ট্যাটাস দিয়েছিল। এইরকম যখন আমাদের আঘাতপ্রাপ্ত করলো, আমি 4 আগস্ট স্যার সাক্ষী, আমি সুপ্রিম কোর্ট আমার চেম্বারে বসে বলছি, আমি সরোয়ার স্যারের কথা বলতে চাই, সবাই বেরিয়ে যান, যখন মামলা খারিজ করে দিল, যে মামলা টামলাদের দরকার কি, কোর্ট কাছারি দরকারটা কি, আমাদেরকে বাঁচতে হবে। এখন কোশ্চেন হচ্ছে, আমরা কিন্তু তারপরে এক দফায় আসলাম। কেন এক দফায় আসলাম? এই স্বৈরাচার শেখ হাসিনাকে রাখা যাবে না। স্বৈরাচার সে কিভাবে হলো? সে আপনি 14 আসেন, 18 আসেন, 24 আসেন, সে জনগণের কোনো অধিকার দিল না, ভোট অধিকার দিল না। ভয়টা এখানেই, জনগণ কিন্তু বাংলাদেশের জনগণকে আপনি আন্ডার এস্টিমেট করে কিন্তু ক্ষমতায় থাকতে পারবেন না। তো জনগণকে আন্ডার এস্টিমেট, জনগণকে যখন আপনি অধিকার দিচ্ছেন না, আপনি ওই ইউনিয়ন পরিষদ ইলেকশন সুষ্ঠু করার চেষ্টা করেন, উপজেলা ইলেকশন সুষ্ঠু করার চেষ্টা করেন, কিন্তু মেন জায়গা যেখানে ডিসিশন মেকিং হবে আমার আপনার ভাগ্যে, আমি আপনাকে রিপ্রেজেন্ট করবো পার্লামেন্টে, আমার নাগরিকত্ব, আমার এই যে অনারশিপ, আমি যে রাষ্ট্রের মালিক, সেখানে যেটা অনারগিরি করা হবে, আমি রিপ্রেজেন্ট করবো, সেই পার্লামেন্ট ইলেকশন নাটকের মাধ্যমে একবার দিছে রাতে, একবার ইলেকশন করতে দিলেন, আর 2020 এসে একটা ড্রামা প্লে করলেন, যে ডেমি ক্যান্ডিডেট একটা প্রাইম মিনিস্টার একটা দলের সভানেত্রী হয়ে ডেমি মানে 420-400 অপরাধে সংগৃহীত করলেন। ওই সময় কিন্তু আমি আওয়ামী লীগের মনোনয়ন চাই, আমি ইলেকশন করেছি, আমি মামলা করেছি হাইকোর্টে কয়েকটা, তাদের বিরুদ্ধে দেশদ্রোহী মামলার জন্য রিট করেছি, খারিজ করে দিয়েছে। ইলেকশনের আমি যে ইলেকশন বিধি, আমার এখানে বিএনপির ভাই আছেন ঠাকুর সাহেব, ওনাকে বলি, আমাদের যে আরপিও 72 সেখানে 36 সেকশনে দেন, ওইটাও যদি অ্যাপ্লাই করে এখানে 2 নাম্বারই করার কোনো সুযোগ নাই। আমি এগুলা বাস্তবায়নের জন্য আমার ভোট কাউন্টিং ইলেকশন করলাম। কেন করলাম? কারণ আমি যেগুলো ভোট পেয়েছিলাম, উপরে 5টা ব্যালট, নিচে 5টা ব্যালট দিয়ে নিয়ে নিছি, আর সব পরে টাক্কা, কোনো সিগনেচার, কোনো নিয়ম নাই। এটা জাতির সামনে আমি আনার চেষ্টা করলাম। যাই হোক, আমি কারো কাছ থেকে কোনো হেল্প পাইনি। আমি আশা করেছিলাম যারা এখানে এলিট ক্লাস, যারা দেশ নিয়ে ভাবে, বিশেষ করে যারা রাজনীতি, আমার এই কেসের ভিতরে তারা সহযোগিতা করবে। আমি যদি হিয়ারিং করি, এখনো যদি ভোট কাউন্ট হয়, স্পেশাল মেসেঞ্জার আমি সবকিছু পাঠাইছি। শেখ হাসিনার যে দুর্নীতি, শেখ হাসিনার যে অসভ্যতা, এটা একদম জনগণের কাছে ওপেন প্রকাশ হয়ে যাবে। কিন্তু এই জায়গায় কিন্তু কেউ যায় না। আসেন এই সরকারের কথা। এখন এদের নিয়োগকারী কারা? ছাত্ররা কি ঘোষণা দিল? 72-এর সংবিধান কবর দিবে। আমি জানি না আমাদের হাসিনুর রহমান বীর প্রতীকরা কিভাবে নিয়েছে, এর চেয়ে আঘাত একটা মুক্তিযুদ্ধের জন্য আর হতে পারে না। আমি চ্যালেঞ্জ করলাম, আপনি মুজিববাদের একটা দেখান তো দেখি, ওখানে আছে নাকি 72-এর সংবিধানে। যেটা নিয়ে বিতর্কিত হয়েছিল, সেটা হচ্ছে ধর্ম নিরপেক্ষতা, সেটা কিন্তু বাতিল করা হলো। বিসমিল্লাহির রহমানির রহিম এবং ঈশ্বর সাহেব রাষ্ট্র ধর্ম করলেন। মানুষ কিন্তু যেহেতু 90% মুসলমান, সবাই কিন্তু মেনে নিয়েছি, কারণ আমার ধর্ম, ঠিক আছে, দেশের জনগণ ধর্মের নিরপেক্ষ হচ্ছে, ভেরি গুড। তারপরে যেটা করলেন, সংবিধান তো এমন কিছু না যে আপনি পরিবর্তন করতে পারবেন না, পরিবর্তন কিন্তু কবর দিতে পারবেন না। সংবিধান কবর দিলে এখানে কারো কোনো অস্তিত্ব থাকে না। আমরা যে আইনজীবী আছি, আমাদের যে বার কাউন্সিলর শপথ করতে, আমরা সংবিধানকে তুলে ধরে আপন করে রাখবো। এখন সংবিধানে ঘোষণাপত্রের মাধ্যমে যেটা বলা হচ্ছে যে সংবিধানকে বাদ দেওয়া সম্ভব হবে, এবং আবার না, সংবিধান মধ্যে আমরা থাকিটা কি? আপনার অস্তিত্ব কি? বাংলাদেশের অস্তিত্ব তো একটা রেখা, এটা কিসের মাধ্যমে? একটা সংবিধানের পরিচিত। আপনি ওদেরকে বলেন না, নিয়োগকর্তাদেরকে আমি বলছি, চ্যালেঞ্জ করে বলছি, মুজিববাদ দেখাক। আমি নিয়োগকর্তাদেরকে চ্যালেঞ্জ করছি যে ঠিক আছে, ফরগেট অ্যাবাউট দ্য 72, তুমি 24-এ সংবিধানে কোন কোন ভুল আছে ওনারা বের করতে পারবে না। হ্যাঁ, 7 ক এবং খ, যেটা নিয়ে আমি রিড করেছিলাম, সেখানে বলা আছে যে কেউ যদি জনগণের ইচ্ছা অভিপ্রায়কে যদি নিজের স্বার্থে করে, তাদের সাথে বেইমানি করে, তাহলে তারা দেশদ্রোহী হিসেবে তাদের শাস্তি হবে সর্বোচ্চ মৃত্যুদণ্ড। যেমন আপনি ইলেকশনের সময় ইলেকশন কমিশনাররা যারা করেছে, প্রিজাইডিং অফিসাররা যারা করেছে, শেখ হাসিনা নিজেই এই আইনে তার ফাঁসি হবে। আপনি ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি অনেক দূরে, উনি যে এই যে সংবিধানকে যে উনি, মানে আমি কোর্টে বলি যে উনি যে রেপ করেছেন, সরি টু সে, সেটার জন্য তোমার ফাঁসি হবে শতবার। আপনি সংবিধান দিয়ে তাকে ফাঁসি দিতে পারবেন। তারপরে সংবিধান আপনি কি বলবেন, যেটা সবচেয়ে আপনার আবার যেটা আঘাত করেছে, সেটা হচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট। শেখ হাসিনা একটা ইন্টারিম গভর্নমেন্টের মধ্যে এসে সে কোর্ট কাছারিকে ম্যানুপুলেট করে সে ইন্টারিম গভর্নমেন্টকে খায়রুল হকের মতো জাস্টিস দিয়ে বাদ দিলেন। কেন বাদ দিলেন? জনগণকে ভোট দেওয়া যাবে না। এখন ব্যর্থতার কথা বলবেন, এরা ক্ষমতা এসে বলতেছে বিপ্লব। বিপ্লব না, আপনার একটা স্পিরিট নিয়ে আসছেন, সেখানে বৈষম্য দূর করতে হবে। আপনার একটা স্পিরিট নিয়ে আসছেন, জনগণের অভিপ্রায়কে বাস্তবায়ন করতে হবে। আপনারা একটা জিনিস ভালো দেখাতে পারতেন যে আগে শেখ হাসিনা আমলে সিন্ডিকেট করে সমস্ত ব্যবসা বাণিজ্য দেশের মানুষের নাবিশ্বাস করে ফেলছিল, একটা নিত্য প্রয়োজনীয় তাদের হাতের গড়া ছিল না, সেইটাকে আপনারা হাতের গড়ায় পৌঁছে দেওয়া। আপনাদের জন্য চ্যালেঞ্জ ছিল
আইন শৃঙ্খলাকে জনগণের দৌড় করে এক আশ্বস্ত বিশ্বস্ত জায়গায় পৌঁছে দেওয়া। আপনাদের জন্য সবচেয়ে বেশি চ্যালেঞ্জ ছিল যে পুলিশ সবমূলে ব্যবহার করা হয়। পুলিশকে আপনি অর্ডার দিবেন, সে মানতে বাধ্য, চাকরি থাকবে না। পুলিশকে আপনি বদলি করলেন, সে যদি সেখানে জয়েন না করে আপনাদের চাকরি শেষ। আপনাদের বিভাগীয় থেকে একটা পুলিশ কর্মকর্তা সে কার কাছে যে বিচার দিবে, কোর্টে গেলে তার মামলা শেষ। এই সব জায়গায় আপনার রিফর্ম করার কথা ছিল। আপনি সংবিধানকে রিফর্ম করবেন, আপনি কিচ্ছু করতে পারবেন না, জাস্ট একটা পেপার রেখে আপনি যাবেন। আপনি সেখানে বাংলাদেশে এখানে ব্যারিস্টার সরোয়ার সাহেব আছেন, আমি আপনাকে হাসিনাকে সাক্ষী বলছি, আপনি টকশোতে কতবার নিয়ে আসছেন, কত হাজারবার আসছেন। ওনারা এই যে রাত ভরে যে কষ্ট করেন, আপনি যে ইন্টারিম গভর্নমেন্ট করলেন, এদেরকে আপনি নিলেন না। নিলেন কাদেরকে? আমেরিকা থেকে লোক নিয়ে আসলেন। নিলেন কাদেরকে? গ্রামীণ ব্যাংক থেকে লোক নিয়ে আসলেন। নিলেন কাদেরকে? একটা আঞ্চলিকতা সৃষ্টি করলেন সমস্ত কুমিল্লা, চিটাগাং, যে কারণে বৈষম্য বিরোধী ছাত্ররা বাধ্য হলো রংপুর, নর্থ বেঙ্গলের লোকেরা তারা মানববন্ধন করতে। কি করলেন? যে ছেলেরা মারা গেছে, আমি অন্য ব্যর্থতার কথা বলবো না, যে ছেলেরা আহত হয়েছে তাদের কেন স্বাস্থ্য উপদেষ্টার গাড়ি ধরতে হবে? আমি আপনাকে বলতেছি, আমি আমার সাথে একটা ছেলে প্রতিদিন ঘুরতেছে, এই ফোনে আমার নাম্বার, গতকালকে প্রতিদিন কথা, তার বুকে থেকে গুলি লেগে পিস দিয়ে বেরিয়ে গেছে। আমি সারোয়ার স্যারকে দেখাইছি কিনা যাই না, তার কাগজপাতি নিয়ে আমি ঘুরতেছি, সে মাত্র 15,000 টাকা পাইছে। এই ছেলে কিন্তু জীবনে কিছু, তার ইমিউনিটি যে পাওয়ার সেটাকে ফেলে দেওয়া হয়েছে। বিয়ে করেন, এসে চলবে কেন? তাকে একটা চাকরি দিতে হবে না? কিন্তু কোনো খোঁজ খবর নাই। পরে আমি মানুষ আহতদের কতজনকে পুলিশে চাকরি দিবে? 100, মানে 100 না, 1000 থাকলে 1000 দিবেন। আজকে আপনারা তাদের ফসল, আগে তাদেরকে রেভলিউশন করেন, কিন্তু আপনি তাহলে আপনি এদেরকে সাকসেসফুলটা কোথায় দেখবেন?